দোলা, তোর চোখ দুটো পাখির ডানার মতো নরম। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। পাগল একটা। জয় ত্বং দেবী চামুণ্ডে, জয় ভূত প্রহারিণী, জয় সর্বস্বে দেবী কাল রাত্রি নমস্তুতে। যা যা, যাবি না, যাবি না, যা। শুনছো রেডিও বঙ্গনেট 18 আনা বাঙালিয়ানা। আমি কে বলো তো? ঠিকই ধরেছ, প্রীতম চলে এসেছি আবার উইংস অফ স্টোরিজ নিয়ে। বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। উইংস অফ স্টোরিজেও ইতিমধ্যে বিভিন্ন ধরনের বেশ কয়েকটা গল্পও শোনানো হয়ে গেছে। তার মধ্যে বাদ পড়ে গেছে আকর্ষণীয় এক ধরন। কি বলতো? হ্যাঁ, ভূতের গল্প। এই দুটো শব্দের মধ্যেই রয়েছে এক দুর্নিবার আকর্ষণ। ভূতের গল্প মানেই আলাদা একটা স্বাদ, অন্যরকম এক প্রত্যাশা, একটা গা ছমছম রহস্য কিংবা গা শিরশির রোমাঞ্চ। এমন কিছু কার্যকলাপ যা ভেঙে দেয় সত্যি মিথ্যের মধ্যবর্তী দেওয়াল, বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা অসম্ভব, অথচ যার আলাদা একটা আবেদন রয়েছে। 8 থেকে 80 সব বয়সের মানুষের মধ্যেই ভূতের গল্পের প্রতি যে একটা অপ্রতিরোধ্য টান রয়েছে তা বলাই বাহুল্য। ভয় পাওয়ার মধ্যেও একটা আনন্দ আছে, একটা দারুণ অনুভূতি আছে, কি তাই না? তাই জন্যই আজ উইংস অফ স্টোরিজ তোমাদের শোনাবে একটা নিখাত নির্ভেজাল ভূতের গল্প। সঙ্গে থাকো, শুনতে থাকো রেডিও বঙ্গনেট 18 আনা বাঙালিয়ানা। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায়, তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ড বলেই। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি, তোফা আনন্দের সময় কাটাচ্ছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন। মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেজ মামাকে তারই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি নন। ছেলেবেলা থেকে মেজ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজ মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকত। ছোট মামা কিছু করত না। মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার নিজের চোখে দেখা ঘটনা। মেজ মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। তখন ভালো করে আলো ফুটতো না, রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলে সরু একটা রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক
আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজ মামা যাওয়ার তোড়জোড় দেখছে। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি, আকাশের অবস্থা ভালো নয় যে, এখনই জোর তুফান উঠছে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজ মামা হাসলেন। তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়াই যায় না। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধে হবে না। মেজ মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারদিক অন্ধকার। বাজির শব্দে কান পাতা দায়। সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল, কি বাড়ির চালা উড়ে গেল। ধসে পড়ল মাটির দেয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন। বসেই আক্ষেপ করতে লাগলেন। ইস, এই দুর্যোগে বাড়ির কুকুর বিড়াল বাইরে বের হয় না, আর আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যিই চিন্তার কথা। এই ঝড় জলে বর্ষাতি আর মেজ মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয়। মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধ্যা পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজ মামার নাম করে অঝরে কান্না। তোনা রে, জলদি ফিরে আয় বাবা, জলদি ফিরে আয়। মেজ মামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা। পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন। বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজ মামাকে জাপটে ধরলেন। কিছুতেই ছাড়বেন না। শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কান্না। কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি তুই? মেজ মামা বিরক্ত হয়ে বললেন, আহ ছাড়ো, জাপটা জাপটি আমার ভালো লাগে না। আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম, মেজ মামা তোমার সাইকেল কই? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বটগাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল। বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমার ওপর। সাইকেল চুরমার হয়ে গেল। আমি ছিটকে পড়লাম মাটির ওপর। এই 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 দেখ না, দেখ দেখ। মেজ মামা চুল সরিয়ে দেখালেন। মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজ মামা কেমন যেন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ। সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন। রাত্রে বেরিয়ে যেতেন। কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজ মামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজ মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজ মামার ডাকে ঘুমটা ভেঙে গেল। এই এই, এক কাপ চা খাওয়াতে পারিস? ঘরের কোণে স্টোভ ছিল। তাকের ওপর চা, চিনি, কাপ, ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজ মামা নিজে চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি তুমি নিজে করে খাও না।
মেজমামা যেন ভয় পেয়ে গেলেন। না 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 না, আমি আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজমামার মুখে নতুন শুনলাম। মেজমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজমামা যেন কুঁকড়ে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথাও বলতেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকের রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আরেক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছে, কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছে। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে। কোথাও একটুকুও অন্ধকার নেই। মেজমামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু খড়বোকায়, মেজমামা আবার সবচেয়ে বেটে। সেই মেজমামাকে দেখলাম বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম, একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কাউকে কোনোদিনও বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু পরে যা ব্যাপার ঘটল, তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজমামা ফিরলেন না। উঠে পড়লাম। জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজমামা রোয়াকে বসে আছে, জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্যে। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজমামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের ওপরে চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজমামা আঙুল দিয়ে জালে গিঁট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপেও দুপ দুপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজমামা খাটে শুয়ে অঘোরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড, দরজা ভিতর থেকে বন্ধ। কাল রাতে মেজমামা যখন রোয়াকে বসে, তখন আমি লক্ষ্য করেছি দরজায় ছিটকানি। তাহলে মেজমামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা ঢুকলেন কি করে? ঠিক করে ফেললাম, আর মামার বাড়ি নয়, কোনো একটা অছিলায় বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো?
দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল। আমি বসে বসে দেখছিলাম। মেজ মামাও বসেছিলেন। বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরো একটা জিনিস লক্ষ্য করছিলাম। আর চোখে দেখছিলাম উঠোনে মেজ মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজ মামার রীতিমতো ছায়া পড়েছে, আর পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয় আর কি। পেট ঠান্ডা করবার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজ মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজ মামা চলবে কি করে। একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজ মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে? মেজ মামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না অসুবিধা আর কি, মানে আগে তুমি মাঝে মাঝে ওই বড় বড় মাছ ধরতে আর আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেজ মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি দাঁড়া। মেজ মামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ মেজ মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজ মামা হাসলেন। একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল। আমার তো সবই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না। বটি নিয়ে এসেই মাছ করতে বসলেন। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাই রঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসত আহারের সন্ধানে। সেদিনও সে এসে হাজির। বটির পাশে আঁশের স্তূপ। বেড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর লেজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ রে, বিড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠল, গলায় কাঁটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বিড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল ছুকেই ওই রকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে ডাকলেন, তখন একটু ইতস্তত করেছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হলাম, না কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পেতে আমরা ভয় পেয়ে যাই। বিড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে, তবে সেদিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো আমারই চোখের ভুল,
কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনা কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এসব কথা বলি? তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আরে একবার এরকম বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণটা দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজমামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকব। তারপরই অঘটনটা ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে একেবারে পাথরের মূর্তির মতন নিষ্পন্দ, নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বসে। মেজমামা মানে মুখটা মেজমামার, কিন্তু দেহটা বিরাট, মাথাটা প্রায় গাছের মগ ডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে। কি খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্তমাখা হাড়ের টুকরো, সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি হয়েছে আমি জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল, শুধু ভয় পেয়েই আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্তমাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল, সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজমামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকেও সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজমামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3 জন শুতাম। এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, আর মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজার ভিতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব রোজা
খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে। কিন্তু কিন্তু তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায় ভিনগায়ে চলে যায়, আর দক্ষিণাও এক মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন। হাজার হোক, ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরের ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজ মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি করছিলেন, আমি পাশে বসেছিলাম। মেজমামা সামনে এসে দাঁড়ালেন। ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছনে কোথায় গেছে? ছনে ছোট মামার ডাক নাম। আমার বুকে দুবদাব শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ্যই বঁটির উপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে। নিজের দরকার না ছাই। মেজো মামা দাঁত কিরমির করে উত্তর দিলেন, ভাই তো নয়, 70। আচ্ছা ঠিক আছে, আসুক। আচ্ছা দাদা আসুক। কথাগুলো বলেই মেজো মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। দুটো হাত পিছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজমামা ঘরের চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিছু খেলেন না। ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব রোজা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, দুহাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা তো অবাক। গৃহবন্ধন? সেটা কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়। তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কিন্তু কে এই কাজ করবে?
যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সব কিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি। তুমি আগে সাইকেল রিক্সাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল। তার উপর 4টে পাকা লঙ্কা, 1 মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার ওপরই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। ওম ভ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং গ্রৌং বাইং স্বাহা। ওম হ্রিং ক্রিং স্বাহা। ক্রিং ব্রিং চ্রি ওম স্বাহা। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে আমি ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যেই রাস্তার ওপর গায়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকল। উঠানে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা সবকিছু দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি। দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাস খাচ্ছে। আধ ঘন্টা কিচ্ছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। হিং টিং চামুণ্ডায় নমঃ। হিং টিং চামুণ্ডায় নমঃ। ওম ভূত স্বাতুতি। হিং টিং ছট করে অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝলো কি, তখন হঠাৎ শো শো আওয়াজ। ঠিক ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়, পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পিছন থেকে মেজ মামা এসে হাজির। দুটি চোখ বন বন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি। বেচারি মরণ যন্ত্রণায় পাখা ঝটপট করছে। মেজ মামার 2 কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজ মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠক ঠক করে কাঁপছে। মেজো মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো, তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজো মামা এগোতে পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। কে দেখেছে, কে দেখেছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, হারামজাদা, বলা। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল তার দিকে। মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। কে তুই? ভৈরব চেঁচিয়ে উঠল।
আমি দয়াল বারুজ্জে। মেজমামা আরো জোরে চিৎকার করে বললেন, না না, তুই দয়াল নোস। ঠিক করে বল, ঠিক করে বল, কে তুই? দয়াল বারুজ্জে। দয়াল বারুজ্জে মেজমামার নাম, ডাকনাম টোনা। বলবো না। মেজমামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না, বলবি না? আচ্ছা দেখি, দেখি বলিস কিনা। এই নে। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজমামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি বলছি, মারিস নে, মারিস নে, মারিস নে। মেজমামা গাছতলায় বসে পড়লেন। বল বল বল। ভৈরব ঝাঁটা আছড়ানো শব্দ করল। আমি মহিন্দ্রদম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। চেনেন, চেনেন মহেন্দ্রদমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি আমি কখনো দেখিনি। বাবার কাছে শুনেছি মহিন্দার পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেজমামা আর বলবো না, মহিন্দরই বলি। মহিন্দর চুপচাপ সব শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মাথা করুন, ঠিক বলেছেন। শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গুষ্টির ঘাড় মোটকে পগারে ফেলে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ রইল না। তুই তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। ওটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর। দয়াল দয়াল খতম, তার সাইকেল চিড়ে চ্যাপ্টা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অবস্থায় বামুনের মরা। অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুসুর করে ঢুকে পড়লাম। এ দেহ তোকে ছাড়তে হবে। ভৈরব বলল, মাথা খারাপ, আমি ছাড়বো না। তবে রে, তবে রে। আবার ঘটের ওপর ঝাঁটার আছড়ানি। মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, যাবো যাবো। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বলো? ভৈরব এদিক ওদিক দেখল। উঠোনের এক পাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা, বলো। গাঁ থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধবো। এদিকে আর আসবো না, আসবো না। যা তবে, যা যা। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত জন চারেক লোকের দরকার। সেটি মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া। গাছপালার মধ্য দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা
গাব গাছতলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ। দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবেই মারা গেছেন। মামারাও কেউ বেঁচে নেই। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে। খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল। কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকারই বা করি কি করে। এতক্ষণ শুনছিলে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কাণ্ড। গল্পপাঠ লেখক মেজ মামা ভৈরব রোজা এবং মহিন্দর ডোমের চরিত্রে প্রীতম, দিদিমা সৌগতা, ছোট মামা অভিক। ফলি ক্রিয়েশন, স্পেশাল এফেক্টস, আবহ পরিচালনা এবং সম্পাদনায় অভিক। শব্দগ্রহণ অগ্নিভ দে, প্রয়োগ প্রোডাকশন ডিজাইন এবং সমগ্র পরিচালনায় প্রীতম, বিশেষ সহযোগিতায় সাহেব শর্মা। কেমন লাগলো আমাদের স্টোরি জানাতে ভুলো না। জানাতে গেলে লাইক করো আমাদের ফেসবুক পেজ উইংস অফ স্টোরিজ। আমাদের মেলও করতে পারো তোমরা। আমাদের মেল আইডিটি হলো wingsofstories674@gmail.com। আর যারা যারা আজ গল্পটা শুনতে পারলে না তারা ইউটিউবে চলে যাও, গিয়ে সেখানেই শুনে নাও আমাদের স্টোরি। সেখানে গিয়ে সার্চ করো উইংস অফ স্টোরিজ লিখে একটা ড্যাশ দিয়ে আজকের ডেট। পরের সপ্তাহে ঠিক এই সময় নিয়ে আসবো অন্য এক বিশেষ ধরনের গল্প শুধুমাত্র তোমাদের জন্যে। তাই শুনতে ভুলো না রেডিও বঙ্গনেট, 18 আনা বাঙালি আনা।